আচ্ছা, অ্যাপল কি ইনোভেশন করছে নাকি আমাদের পকেট কাটছে? অ্যাপল মানেই তো ইনোভেশন, রাইট? লোগোর অর্ধেক খাওয়া অ্যাপেলটা থাকলে মানে ফিলটাই একটু আলাদা আসে, তাই না? কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন কি যে এই ইনোভেশনের আড়ালে আমাদের পকেট কাটার যে চমৎকার একটা ইতিহাস লুকিয়ে আছে? আজকে আমরা একটু ইমোশনাল কথাবার্তা রেখে একটু ডেটা নিয়ে কথা বলি। দি ডেটা ড্রপ নামে একটা প্রজেক্ট আছে। তারা খুব একটা সুন্দর কাজ করেছে। তারা এভরি আইফোন এভার মেড নামে একটা ইন্টারঅ্যাক্টিভ টাইমলাইন রিলিজ করেছে। আপনি যদি গত ১৯ বছরে রিলিজ হওয়া ৫২টা আইফোন মডেলের নস্টালজিক একটা ট্রিপে যেতে চান, তবে এই ওয়েবসাইটটা আপনার জন্যই। এইখানে শুধু অরিজিনাল ওয়ালপেপার বা সাইজ নয়, বরং টেক স্পেস থেকে শুরু করে ব্যাটারি ক্যাপাসিটি এবং বেস মডেলের প্রাইস ইভলিউশন সব ডাটা একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেওয়া আছে। অর্থাৎ গত ১৯ বছরে আপনার পকেট থেকে অ্যাপল কত টাকা বেশি বের করে নিয়ে গেছে তার পুরো হিসাব এখানে পাবেন। এই প্রজেক্টের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো দ্য গ্র্যাভিটি ইয়ার্ড সেকশন। এটা অনেকটা ডিজিটাল কবরস্থানের মতো। এইখানে গেলেই আপনার মনে পড়বে কিভাবে অ্যাপল ধীরে ধীরে আমাদের জীবন থেকে হেডফোন জ্যাক, 3D টাচ, 30 পিনের যে কানেক্টরগুলো সেগুলো কিভাবে আমাদের জীবন থেকে তারা কেড়ে নিয়েছে। আপনাদের হয়তো মনে আছে আইফোন 7 যখন রিলিজ হয় তখন তারা হেডফোন জ্যাক সরিয়ে দিল। তখন সেটাকে তারা কি বলেছিল? এটা হচ্ছে কারেজ বা সাহস। মানে আমাদের ডিভাইস থেকে ফিচার কমিয়ে দিবে, টাকা বাড়িয়ে নিবে। এখন এটা তাদের কাছে একটা সাহসের কাজ। হয়তো তাদের জন্য সাহস যে আমি সুবিধা কম দিচ্ছি কিন্তু টাকা বেশি নিচ্ছি। আমি অনেকটা সাহস করে এই কাজটা করতেছি অ্যাজ এ কোম্পানি। এটা তাদের জন্য হয়তো সাহসেরই ব্যাপার। হিসাবটা খুবই সিম্পল, তবে একটু ভয়ঙ্করও। একদিকে ফোনের দামের গ্রাফটা রকেটের মতো কেবল উপরের দিকে উঠে যাচ্ছে, আর অন্যদিকে বক্স থেকে চার্জার, ইয়ারফোনের মতো বেসিক জিনিসপত্র ম্যাজিকের মতো গায়েব হয়ে যাচ্ছে। এরপর হয়তো এমন দিন আসবে যখন আইফোনের বক্সে শুধু ফোনটাই থাকবে না, বক্সে থাকবে শুধু একটা অ্যাপল লোগো স্টিকার। আর তারা হয়তো তখন বলবে দিস ইজ দ্য আলটিমেট মিনিমালিজম, আর আমরা লাইন ধরে সেটা কিনবো। তাই সেই পুরনো আইফোন 6 প্লাস বা রেটিনা ডিসপ্লের ইমোশনাল ফাঁদে পা না দেওয়ার আগে একবার চিন্তা করুন। নস্টালজিয়া হয়তো ভালো, কিন্তু স্মার্ট কনজিউমার হিসেবে নিজের পার্সোনাল ফাইন্যান্স নিয়ে একটু সিরিয়াস হওয়ার সময় আমার মনে হয় এখনই চলে এসেছে। আবার এই দিকে অ্যাপলের নতুন হিপোক্রেসি আসছে। অ্যাপল নাকি ফোল্ডেবল আইফোন তৈরি করবে। দুনিয়া এদিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু অ্যাপলের এই হিপোক্রেসি কখনো বন্ধ হবে না। এখন তারা ফোল্ডেবল আইফোনের দুনিয়ায় পা রাখছে, আর বরাবরের মতোই তারা এমন ভাব করছে যেন তারাই প্রথম এটা আবিষ্কার করছে। স্টিভ জবস একসময় স্টাইলাস পেন নিয়ে কি হাসাহাসি না করেছিলেন, আর এখন সেই অ্যাপলে আবার চড়া দামে অ্যাপল পেন্সিল বসিয়ে দিচ্ছে তার ইউজারদেরকে। এতদিন অ্যান্ড্রয়েড ইউজাররা যখন ফোল্ডেবল আইফোনের মজা নিচ্ছিল, তখন অ্যাপল সেটা নিয়ে মোটামুটি খিল্লি করেছে। আর এখন 2026-এর শেষে আইফোন 18 এর প্রোর সাথে নাকি সেই ফোল্ডেবল আইফোনও আসছে। মানে যাই বলুন, নিজের থুতু গিলে সেটাকে মাস্টার স্ট্রোক বলে চালানো একমাত্র অ্যাপলের পক্ষেই সম্ভব। এইবার আসুন একটু এই রেভলিউশনারি ডিজাইনটা একটু বোঝার চেষ্টা করি। এই রেভলিউশন সেই রেভলিউশন যেটা দুনিয়া আগে কখনো দেখে নাই। অ্যাপল আইফোনের মধ্যে এই প্রথম সেটা আনতেছে। অ্যাপল নিজেদের আইফোন ফোল্ডকে বন্ধ অবস্থায় একটা পাসপোর্ট সাইজের মতো ওয়াইড এবং চওড়া ফর্ম ফ্যাক্টর দিচ্ছে। এই ডিভাইসের বাইরে থাকছে 5.5 ইঞ্চের ডিসপ্লে, আর আনফোল্ড করলে সেটা হয়ে যাবে 7.8 ইঞ্চের এক বিশাল স্ক্রিন। আর হ্যাঁ, অ্যাপল বলছে এটাতে নাকি নেয়ার ইনভিজিবল ক্রিজ থাকবে, মানে ভাঁজ বোঝাই যাবে না। ওকে, কিন্তু সেটা কিভাবে? যারা অলরেডি মার্কেটে আছে ফোল্ডেবল ফোন নিয়ে, তারা তো এটা এখনও ক্র্যাক করতে পারে না। আপনি করে ফেলছেন, গ্রেট। এর আসল ইমপ্লিকেশন হলো আনফোল্ড করলে আপনি 16:9 রেশিওতে মুভি বা ভিডিও দেখার একদম আইপ্যাড মিনির মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু আসল প্রবলেম তো আসলে অন্য জায়গায়। এই ল্যান্ডস্কেপ বড় একটা ভিউ দিতে গিয়ে ফোনটা ফোল্ড করা অবস্থায় এতটাই চওড়া হয়ে যাবে যে এটা হাতে ধরে রাখা বেশ আনকমফোর্টেবল হতে পারে। আরে দাঁড়ান, আসল জোক তো এখনো বলেই নাই। আনফোল্ড অবস্থায় ফোনটা মাত্র 5 মিলিমিটার থিক হবে। তার মানে বেশ বড় রকমের কাটছাট করে এটাকে অনেক পাতলা করা হয়েছে। আর বডি এতটা স্লিম হওয়ার কারণে অ্যাপল এতে ফেস আইডির কম্পোনেন্টই ঢুকাতে পারেনি। মানে টেকনোলজিতে এগিয়ে যাওয়ার বদলে তারা পেছনের দিকে হাঁটছে। ফোনটি অত্যাধিক পাতলা হওয়ার কারণে এর ভিতরে ফেস আইডির বদলে আপনাকে সেই আগের মতো সাইড বাটন
টাচ আইডি ব্যবহার করে ফোন আনলক করতে হবে। আর ফোল্ড করা অবস্থায় এটি আইফোন 18 প্রো এর চেয়ে মোটা 9.5 মিলিমিটার মতো হবে। তাই প্যান্টের পকেটে এই জিনিস নিয়ে ঘোরার জন্য এখন থেকে ঢোলা প্যান্ট কেনার প্রস্তুতি নিতে পারেন। আর চাইলে বড় করে একটা পকেটের সাইজও বানিয়ে নিতে পারেন, কাস্টম মেড পকেট। এর ভেতরে থাকবে হচ্ছে তাদের নতুন A20 চিপ, কিন্তু এই ফোল্ডেবল ফোনটির প্রোডাকশনে ইঞ্জিনিয়ারিং টেস্টিংয়ের কারণে এটা অলরেডি বেশ কিছুটা ডিলে হয়ে গেছে। তবে মেন বিষয় হচ্ছে এটার দাম কেমন হইতে পারে। ওকে, দাম মনে হচ্ছে যে $2000 আশপাশে হবে। শেষ পর্যন্ত যদি অ্যাপল এই ফোনটা বাজারে আনে, যেটা দুনিয়াতে আগে আর কেউ কখনো করে নাই, এই দামের প্রিমিয়াম ডিভাইসটি যখন বাজারে আসবে তখন এক্সট্রিম সাপ্লাই শর্টেজ দেখা দিতে পারে, মানে সম্ভাবনা হাই। অলরেডি যুদ্ধের কারণে ওয়ার্ল্ডের অবস্থা তো করুন। বাজারে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না আসলে অ্যাপল এই কাজটা করবে কিনা, এই ধরনের ফোন তারা আনবে কিনা। তবে যখন এটা নিয়ে কথা চলছে সেই মুহূর্তে আমরা আরেকটা বিষয় দেখি অ্যাপলের, সেটা হচ্ছে অ্যাপলের আরেকটা মাস্টার স্ট্রোক, নাকি আমাদের জন্য আরেকটা ট্র্যাপ। অ্যাপল রিসেন্টলি মোশন ভিএফএক্সকে কিনে নিয়েছে। যারা জানেন না, এরা ফাইনাল কাট প্রো, যেটা দিয়ে ভিডিও এডিটিং করা হয়, এটার জন্য দারুণ সব প্লাগইনগুলো বানায়। খবরটা শুনে প্রথমে মনে হতে পারে বাহ, অ্যাপল বুঝিয়ে এবার তাদের সেই পুরনো ফর্মে ফিরে যাচ্ছে, যখন তারা ফাটাফাটি সব সফটওয়্যার দিয়ে আমাদের মন জয় করে নিত। কিন্তু ভাই, একটু দাঁড়ান, বিষয়টা বোঝার আছে এখানে। গল্পটা এতটাও সহজ না। আজকাল পকেটে টাকা না ঢুকলে, ওই সাবস্ক্রিপশন না আসলে অ্যাপল এক পাও নড়ে না। তাহলে এই ডিলটার পেছনে অ্যাপলের আসল মতলবটা কি? চলুন ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। মূলত অ্যাপল ক্রিয়েটর স্টুডিও লঞ্চের পরই তারা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেয়। লক্ষ্য খুব সিম্পল, মোশন ভিএফএক্স এর ওই ফাটাফাটি টেমপ্লেট, ভিজুয়াল ইফেক্টস আর টুলসগুলোকে ক্রিয়েটর স্টুডিওর ভিতরে একটা প্রিমিয়াম পার্ক হিসেবে ইউজারদের গুছিয়ে দেওয়া হবে। দীর্ঘদিন পর অ্যাপল যে আবারও তাদের প্রো সফটওয়্যার ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে এতটা আগ্রহী হয়েছে, এর মনে হচ্ছে যে ক্লিয়ার কাট একটাই বিশাল কারণ, আর সেটা হচ্ছে সাবস্ক্রিপশন ইনসেন্টিভের একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। এখন সব কিছুতেই সাবস্ক্রিপশন নিতে হচ্ছে, আর মানুষ নিচ্ছেও। তাহলে অ্যাপল কেন পিছিয়ে থাকবে? আগে স্টিভ জবস স্টেজে এসে চমক দিয়ে বলতেন যে ওয়ান মোর থিং, আর এখনকার টিম ক্রুক ব্রিগেড বলছে ওয়ান মোর সাবস্ক্রিপশন। কারণ লাভের গুড় ছাড়া এরা তো আর এখন আর পাই ফেলবে না, তাই না? কিন্তু গল্পটা শুধু ভিডিও এডিটিংয়ে আটকে নেই। এই অ্যাকুইজিশনটা কিন্তু অ্যাপলের ভবিষ্যৎ বিজনেস স্ট্র্যাটেজির একটা বিশাল বড় অ্যালার্মিং ইঙ্গিত দিচ্ছে। আর সেটা কিভাবে? সোজাসুরি বিষয়টা এরকম যে ভবিষ্যতে অ্যাপল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স সিরি এবং আই মেসেজের মতো নেক্সট জেনারেশন ফিচারগুলো যদি আপনি পুরোপুরি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে হয়তো জোর করে বাধ্যতামূলকভাবে আইক্লাউড প্লাস বা নতুন কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেলে বেঁধে ফেলা হবে। এই সাবস্ক্রিপশন গেমটা এখন এমন হাস্যকর পর্যায়ে চলে গেছে যে মনে হচ্ছে ভবিষ্যতে আইফোনের বাটন টিপতেও হয়তো আপনাকে একটা আইক্লাউড প্লাসের পারমিশন নিতে হবে। এখন আসল প্রশ্নটা হচ্ছে যে প্রো লেভেলের এই সফটওয়্যার আপডেটগুলো কি সত্যিই দিন শেষে আমাদের কোনো কাজে আসবে, নাকি এটা ঘুরিয়ে ফিরে সেই চিরচেনা অ্যাপল ট্যাক্সের ওই নতুন একটা কিস্তি হয়ে থাকবে? যেই রেটে অ্যাপল এগোচ্ছে তাতে হয়তো কিছুদিন পর সিরিকে হ্যালো বলতে গেলেও আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা আগে বসাই নিতে হবে। ফাইনাল কাট প্রো খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, প্রচুর ক্রিয়েটর এটা ইউজ করে। আপনাদের কি মনে হয়, এটা কি ক্রিয়েটরদের জন্য ভালো খবর, নাকি পিওর মনোপলি আর পয়সা লুটার একটা ধান্দা? কারণ অলরেডি তো অ্যাপলের সব কিছুই কিনে নিতে হয়, ক্র্যাক কিছু খুব বেশি ভালো পাওয়া যায় না। তার উপর যদি সাবস্ক্রিপশন মডেলে এইভাবে ওরা যাইতে থাকে, একটা সময় গিয়ে দেখা যাবে যে সব কিছুর জন্যই সাবস্ক্রিপশন নিতে হচ্ছে। আমার একটা বিজনেস আইডিয়া মাথায় আসছে। কেমন হয় যে ফাইনাল কাট প্রো তো কিনতেই হবে টাকা দিয়ে, ফাইন গেল। এরপরে প্রত্যেকটা ভিডিওর জন্য যখনই আমি একটা প্রজেক্ট ওপেন করব ফাইনাল কাট প্রোতে, ওইটার জন্য আমাকে আবার লাইসেন্স নিতে হবে। এই মডেল আগাইলে বোধহয় অ্যাপল আরও ভালোভাবে মার্কেটটা ধরতে পারবে। তো যাই হোক, এই ছিল অ্যাপল নিয়ে ছোটোখাটো একটা আপডেট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের মতামত কি এই ব্যাপারে যে আস্তে আস্তে সব কিছু চলে যাচ্ছে সাবস্ক্রিপশনে, সে ব্যাপারটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।